নমস্কার। ঝরাপাতার নতুন একটি নিবেদনে আপনাকে স্বাগত। প্রতি শুক্রবার ঠিক দুপুর ১টায় শুনছেন আমাদের বিশেষ নিবেদন দেশগাথা। ভারতের স্বাধীনতা আন্দোলনে আত্মনিবেদন করেছেন দেশের বিপ্লবীরা, আর তাদের বীরগাথাই শুনছেন দেশগাথার বিশেষ নিবেদনে। পাঠে আমি বিজয়। আজকের পর্বে শুনবেন শহীদ উল্লাসকর দত্ত এবং শহীদ কানাইলাল দত্তের কথা। শুনতে থাকুন আজকের পর্ব। শহীদ উল্লাসকর দত্ত, যার কথা পড়লে আমাদের চোখ দুটি অশ্রু সজল হয়ে ওঠে। ভাবতে অবাক লাগে, জীবনী শক্তিতে ভরপুর এক তরুণকে কীভাবে অকথ্য অত্যাচার করা হয়। শারীরিক ও মানসিক যন্ত্রণায় শেষ পর্যন্ত তার চেতনা লোপ পায়, শক্তি লোপ পায়। তিনি এক বদ্ধ উন্মাদে পরিণত হন। কে তিনি? তিনি হলেন শহীদ উল্লাসকর দত্ত। ভারতের সশস্ত্র সংগ্রামে তার অবদানের কথা আমরা কোনোদিন ভুলতে পারব না। উল্লাসকরের জন্ম হয়েছিল ত্রিপুরা রাজ্যের অন্তর্গত কালীকচ্ছ গ্রামে। তার জন্ম তারিখ 1885 সালের 16 এপ্রিল। বাবার নাম দ্বিজলাল দত্ত। ছোট থেকেই উল্লাসকর ছিলেন একটু অন্য প্রকৃতির মানুষ। সাধারণ খেলাধুলো পছন্দ করতেন না। ভাবগম্ভীর মনে চিন্তা করতেন। স্বাধীনতা আন্দোলনের ঢেউ ত্রিপুরা পর্যন্ত পৌঁছতে পারেনি। ত্রিপুরা ছিল এক করদ রাজ্যের অধীন। একদিকে কিছু মানুষের নামহীন সীমাহীন বিলাসের বাড়াবাড়ি, অন্যদিকে হতদরিদ্র সাধারণ চাষি সমাজের নিদারুণ দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা। চোখের সামনে উল্লাসকর এই সামাজিক বিভাজন দেখেছিলেন। এন্ট্রান্স পরীক্ষা পাশ করার পর 1903 সালে এলেন কলকাতা শহরে। প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলেন। তখন থেকেই তার মনে স্বাধীনতার স্বপ্নের ছবি। প্রেসিডেন্সি কলেজে একটি মনে রাখার মতো ঘটনা ঘটে যায়। এক ইংরেজ অধ্যাপক অকারণে ভারত সভ্যতার বিরুদ্ধে কটূক্তি করেছিলেন। উল্লাসকর উঠে দাঁড়িয়ে তার বক্তব্যের প্রতিবাদ করলেন। দুজনের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়ে গেল। ওই অধ্যাপকের অপমানকর উক্তির প্রতিবাদে তিনি কলেজ ত্যাগ করলেন। জীবনের গতি একেবারে পাল্টে গেল। বাংলার সশস্ত্র বিপ্লবের ইতিহাসে তখন বারিন ঘোষের স্থান ছিল সবার আগে। বারিনবাবুর চরিত্রের মধ্যে একটা চুম্বক আকর্ষণ ছিল। বারিন ঘোষের দলে যোগ দিলেন উল্লাসকর দত্ত। হয়ে উঠলেন বারিন ঘোষের ডান হাত। একনিষ্ঠ কর্মী হিসেবে তাকে সকলে শ্রদ্ধা করতেন। 1905 সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গ আইন পাশ করলেন। সারা ভারতের যুব সত্তা এই আইনের বিরোধিতায় মুখর হয়ে উঠল। উল্লাসকর প্রত্যক্ষভাবে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যোগ দিলেন। একটার পর একটা মিছিল পরিচালনা করলেন। সাধারণ মানুষদের সংগঠিত করলেন। দক্ষ প্রশাসক হিসেবে তাকে দেখে আমরা সকলে অবাক হলাম। 1908 সালের 2রা মে হ্যারিসন রোডের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার সঙ্গে গ্রেপ্তার হলেন যামিনী কবিরাজ। সেখানে 400-500 বোমা পাওয়া যায়। উল্লাসকর দত্তের বিরুদ্ধে আলিপুর ষড়যন্ত্র মামলা এবং আলিপুর বোমা মামলা চালানো হলো। এই মামলায় নানা ধরনের ঘটনা ঘটে গিয়েছিল। মামলার আসামি হিসেবে তাকে পুলিশের কমিশনারের কাছ থেকে পুলিশ কোর্টে উপস্থিত করা হয়। চার্জশিট গঠন করা হয়। তিনি ছিলেন হ্যারিসন রোড বোমা মামলার প্রধান আসামি। তাকে হাইকোর্টে পাঠানো হলো বিচারের জন্য। আলিপুর কোর্টের ম্যাজিস্ট্রেট মিস্টার বার্লি 3 মাস বিচারের প্রহসন চালালেন। আবার সব আসামিকে জজ আদালতে পাঠানো হলো পুনর্বিচারের জন্য। উল্লাসকর দত্তকে পাঠানো হলো হাইকোর্টে। হাইকোর্টের বিচারে তাকে 7 বছরের সশ্রম কারাবাস দেওয়া হলো। এবার উল্লাসকর দত্তের বিরুদ্ধে আলিপুর মামলায় একাধিক অভিযোগ দায়ের করা হলো।
এই মামলায় অন্যতম আসামি হিসেবে তাকে জর্জ আদালতে পাঠানো হলো। এই মামলাকে কেন্দ্র করেই দারুণ আলোড়নের সৃষ্টি হয়েছিল। তখনকার দিনের সেরা আইনজীবী ব্যোমকেশ চক্রবর্তী অরবিন্দ ঘোষের পক্ষে দাঁড়ালেন। তিনি 21 দিন লড়াই করার পর মামলাটি ছেড়ে দিলেন। এবার এলেন চিত্তরঞ্জন দাস। এই মামলায় একাধিক আইনজীবী পক্ষে এবং বিপক্ষে দাঁড়িয়েছিলেন। সরকার পক্ষে দাঁড়িয়েছিলেন ব্যারিস্টার মিস্টার নর্টন, মিস্টার বার্টন এবং মিস্টার উইলথল। তাদের সহকারী ছিলেন সরকার পক্ষের উকিল আশুতোষ বিশ্বাস। মামলা তদবির করতে লাগলেন পুলিশের সিআইডি ইন্সপেক্টর মৌলভী শামসুল আলম। বিপ্লবীদের সাহায্য করেছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। এগিয়ে এলেন ঢাকার প্রধান উকিল আনন্দমোহন রায়, এলেন ব্যারিস্টার পি মিত্র, রজত রায়, বিসি চ্যাটার্জি, নরেন্দ্র কুমার বসু, সুরেন্দ্রনাথ সেন প্রমুখ। প্রায় 50 জন উকিল ও ব্যারিস্টার আসামিপক্ষকে সমর্থন করেছিলেন। তারা কিন্তু এর জন্য কোনো পারিশ্রমিক নেননি। এই ঘটনাটি প্রমাণিত হয় যে আলিপুর মামলা বাংলার বুদ্ধিজীবী সকলকে কিভাবে আলোড়িত করেছিল। 1909 সালের 6 মে আলিপুর মামলায় রায় দিলেন বিচারপতি বিচারক উল্লাসকর দত্তকে 121, 121 এ, 122, 123, 19 এ ধারায় অভিযুক্ত করা হলো। তাকে দেওয়া হলো মৃত্যুর আদেশ। বলা হলো তিনি হলেন ইংরেজ রাজত্ব উচ্ছেদ করার জন্য ষড়যন্ত্রের মূল আসামি। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের আন্তরিক চেষ্টা ও পরিশ্রমের সকলের জন্য হাইকোর্টে আপিল করা হলো। হাইকোর্টে চিফ জাস্টিস জেন কিংস এবং জাস্টিস কারান রক পুনর্বিচার শুরু করলেন। হাইকোর্টের রায় বের হলো। উল্লাসকর দত্তের ফাঁসির পরিবর্তে যাবজ্জীবন দ্বীপান্তর হলো। তাকে পাঠানো হলো আন্দামানে সেলুলার জেলে। সেখানে অকথ্য অত্যাচারের ফলে তিনি উন্মাদ হয়ে গিয়েছিলেন। 1920 সালে উল্লাসকর দত্ত জেলখানা থেকে মুক্তি পেলেন। তখন তাকে দেখে কে বলবে তিনি এমন কর্মচাঞ্চল্য ভরা জীবন কাটিয়েছেন? চোখের তারা থেকে হারিয়ে গেছে যৌবনের দীপ্তি। সেখানে কেমন ভাষা ভাষা চাউনি। 1965 সালের 17 মে এই মহান শহীদের মৃত্যু হয়। শহীদ কানাইলাল দত্ত। জীবনে অনেক দুঃসাহসিক কাজ করেছেন শহীদ কানাইলাল দত্ত। তার জীবন কথা শুনলে মনে হয় আমরা বুঝি এক বানানো রূপকথা শুনছি। কানাইলাল দত্তের জন্ম হয়েছিল 1888 খ্রিস্টাব্দের 31 আগস্ট ফরাসি অধিকৃত চন্দননগর শহরে। তার বাবার নাম চুনিলাল দত্ত। প্রথম জীবনে বাবার সঙ্গে কানাইলাল এসেছিলেন বোম্বে শহরে। তার বাবা সেখানে চাকরি করতেন। বোম্বের অপরিচিত পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছিলেন কানাইলাল। সেখানকার এক প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু হলো। ছোট থেকেই ছিলেন চুপচাপ স্বভাবের, খুব একটা কারোর সঙ্গে মিশতেন না। সবসময় কি যেন চিন্তা করতেন। এবার চন্দননগরে ফিরে আসার পালা। চন্দননগরে এসে বিখ্যাত ডুপ্লে বিদ্যালয়ে ভর্তি হলেন। বর্তমানে এই বিদ্যালয়টির নামকরণ করা হয়েছে কানাইলাল বিদ্যা মন্দির। পড়েছিলেন হুগলির মহসিন কলেজে। যোগাযোগ হলো চারুচন্দ্র রায়ের সঙ্গে। চারুচন্দ্র ছিলেন বিপ্লবী দলের মুখপত্র যুগান্তর পত্রিকার অন্যতম পরিচালক। চারুচন্দ্র রায়ের সংস্পর্শে এসে কানাইলাল বিপ্লব মন্ত্রে দীক্ষা নিলেন। গোপন সংগঠনের সক্রিয় সদস্য হলেন। অস্ত্রচালনা শিক্ষা করতে লাগলেন। ইতিমধ্যে পড়াশোনার পাঠ শেষ হলো। কলকাতার বিভিন্ন বিপ্লবী দলের কার্যকলাপে সক্রিয় অংশগ্রহণ করলেন। মুরারিপুকুর লেনের যে বাগান বাড়িতে বিপ্লবীরা আত্মগোপন করে থাকতেন, সেখানে কানাইলাল বেশ কিছুদিন কাটিয়েছিলেন। সহকর্মীদের সঙ্গে সুন্দর সম্পর্ক ছিল কানাইলালের। অবশেষে পুলিশ ওই বাড়িটিকে ঘিরে ফেলে। পুলিশি তল্লাশির দিন কানাইলাল দত্ত ছিলেন 15 গোপীমোহন লেনের বাড়িতে। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নানা ধারা উপধারায় অভিযোগ আনা হয়।
বলা হলো তিনি ভারতে রাষ্ট্রবিপ্লব আনতে চেয়েছেন। শুরু হলো মানিকতলা বোমা মামলা। 3 মাস ধরে সওয়াল জবাব চলতে থাকে। আলিপুরের ম্যাজিস্ট্রেট মিস্টার বার্লি আসামিদের পাঠিয়ে দেন জর্জ আদালতে। আলিপুর ম্যাজিস্ট্রেটে কোর্টে মামলা শুরু হয়। এই মামলায় আসামিদের মধ্যে নরেন্দ্র গোস্বামী অর্থাৎ নরেন গোসাই রাজসাক্ষী হয়ে যান। বিপ্লবী দলের অনেক খবর তিনি পুলিশের কাছে ফাঁস করে দেন। বিপ্লবীরা বুঝতে পারেন কোনো মতেই নরেন গোসাইকে বাঁচিয়ে রাখা যাবে না, কারণ নরেন গোসাই বেঁচে থাকলে আরও অনেক খবর পুলিশের কাছে ফাঁস হয়ে যাবে। কিন্তু কিভাবে জেলবন্দি নরেন গোসাইকে হত্যা করা হবে? তাছাড়া নরেন গোসাই রাজসাক্ষী হওয়ার পর তার চারপাশে পুলিশের বেষ্টনী আরও দৃঢ় করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে খবর পৌঁছে গেছে অগ্নিযুগের বিপ্লবীরা নরেন গোসাইকে হত্যা করতে চাইছে। মামলার শুনানি কিছুদিন বন্ধ থাকে, কারণ কতগুলো নথিপত্র ঠিকমতো তৈরি হয়নি। হেমচন্দ্র দাস কানুনগোর নেতৃত্বে নরেন গোসাইকে হত্যার ব্যবস্থা করা হয়। প্রথমে দায়িত্ব দেওয়া হয় উল্লাসকরকে। হেমচন্দ্র দাস উল্লাসকরকে সরাসরি বলেছিলেন জেলে ইউরোপিয়ান ওয়ার্ডারদের হাত থেকে রিভলভার কেড়ে নিয়ে সেই রিভলভার থেকে গুলি চালিয়ে নরেন গোসাইকে মারতে হবে। উল্লাসকর এই প্রস্তাবে রাজি ছিলেন না। তখন কানাইলাল দত্তের ডাক পড়ল আরেক মহান বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসুর। তারা সরাসরি হেমচন্দ্র কানুনগোকে বলেছিলেন, যদি আপনি 2টি রিভলভার আমাদের সংগ্রহ করে দেন তাহলে আমরা যে কোনো উপায়ে নরেন গোসাইকে হত্যা করতে পারি। কুশলী হেমচন্দ্র ছিলেন এক দক্ষ সংগঠক, অসম্ভবকে সম্ভব করতে পারতেন। তিনি 2টি ভালো রিভলভার এনে কানাই এবং সত্যেনকে দিলেন। তখন কানাইলাল ছিলেন অসুস্থ, জেল হাসপাতালে গেলেন তিনি। সত্যেন বোস অসুখের ভান করে সেই হাসপাতালে গেলেন। দুজনকে পাশাপাশি 2টি ঘরে ভর্তি করা হলো। হাসপাতালে এসে কানাইলাল আরেকটি কৌশল অবলম্বন করলেন। একখানি অন্তরঙ্গ চিঠি পাঠালেন বন্ধু নরেন গোসাইয়ের কাছে। এই চিঠির মাধ্যমে তিনি বললেন, নরেন, আমি খুব অসুস্থ, জেলের কষ্ট আর সহ্য করতে পারছি না। তুমি রাজসাক্ষী হয়েছ, আমিও তোমার পথ অনুসরণ করতে চাই। তুমি কি একবার আমার সঙ্গে দেখা করতে পারবে? দেখো কেউ যেন জানতে না পারে। এই চিঠি পেয়ে নরেন গোসাই আনন্দে আত্মহারা হয়ে উঠলেন। বিশ্বাসঘাতক হিসেবে তিনি চিহ্নিত হয়েছেন ঠিকই, বিবেকের দংশন অনুভূত হচ্ছে। যাক, আরেকজনকে পাওয়া গেল। এখন থেকে আর একলা তাকে অনুশোচনার আগুনে পুড়তে হবে না। 1908 সালের 1 সেপ্টেম্বর সকাল 8টা নরেন গোসাই তার 4 জন ইউরোপিয়ান ওয়ার্ডারকে নিয়ে কানাইলালের সঙ্গে দেখা করতে উপরে উঠে এলেন। ইউরোপিয়ান ওয়ার্ডাররা দোতলার বারান্দায় পায়চারি করছে। তাদের মনে কোনো সন্দেহ নেই, কারণ তারা জানে 2 বন্ধুর মধ্যে কথা হবে, গোপন সলা পরামর্শ হবে, আর একজন বিপ্লবী বিশ্বাসঘাতকের পোশাক পরবে। এ কি কম আনন্দের কথা! কানাইলাল তার অসুখের কথা নরেন গোসাইকে বলতে শুরু করলেন। নরেন গোসাইকে অন্যমনস্ক করে দিলেন তিনি। তারপর বললেন, ভাই, আমি সমস্ত রাত্রি ভেবে দেখলাম, তুমি তোমার জবানবন্দি তুলে নিলে আমাদের বিরুদ্ধে যে অন্য প্রমাণ আছে তা থেকে আমরা অব্যাহতি পেতে পারি। তাই আমার অনুরোধ, আমাদের বাঁচবার জন্য তোমার জবানবন্দি তুমি তুলে নাও। এতে তুমি কিছুদিন কারাদণ্ড ভোগ করবে, কিন্তু আমরা সকলে বেঁচে যাব। নরেন গোসাই অবাক হয়ে গেলেন এই কথা শুনে। তিনি বললেন, দেখো, বারিন্দাকে আমার নাম তুলে নিতে কত অনুরোধ করলাম। বারিন্দা জানালেন আমার নাম কিছুতেই তোলা সম্ভব হবে না, কারণ তিনি সত্যের পূজারী, সত্যের অবমাননা করতে পারবেন না। তাই আমিও সত্যর অবমাননা করতে পারবো না। তারপর পুলিশ আরও 2-4টি কথা যুক্ত করে আমার উদ্বেগ আরও বাড়িয়ে ফেলেছে। এখন আর কোনো উপায় নেই। ভাই কানাই, তোমার শরীরের অবস্থা ভালো নয়। তুমি যদি প্রাণে বাঁচতে চাও তাহলে আমার মতো রাজসাক্ষী হয়ে যাও। নরেনের এই কথা শুনে চিরবিপ্লবী কানাইলালের অন্তরে প্রতিহিংসার আগুন জ্বলে উঠল। তবুও মনের ভাবটি তিনি মুখের অভিব্যক্তিতে প্রকাশ করলেন না। তিনি যেন খুবই চিন্তিত এই প্রস্তাব নিয়ে চিন্তাভাবনা করছেন। তিনি বললেন, আচ্ছা, একটু চিন্তা করে দেখি।
তারপর বললেন, আমাকে একটু উঠে বসিয়ে দেবে ভাই? কানাইলালের কথায় নরেন তাকে শয্যার উপরে উঠিয়ে বসালেন। কানাইলাল এই মুহূর্তের অপেক্ষা করছিলেন। অতি দ্রুত কম্বলের ভেতর থেকে হাত বের করলেন, নরেনের বুক লক্ষ্য করে গুলি ছুড়লেন। বললেন, এই হলো তোমার দেশদ্রোহিতার পুরস্কার। নরেন ভাবতে পারেননি এমন একটা ঘটনা ঘটতে পারে। যে বন্ধু এতক্ষণ কথা বলছিলেন অন্তরঙ্গভাবে, তিনিই হলেন ঘাতক। গুলিটি নরেনের বাঁ দিকের পাজরা ভেদ করল। ওই অবস্থায় নরেন ঘর থেকে ছুটে বারান্দায় এলেন। কানাই তাকে অনুসরণ করলেন। সত্যেন বোস পাশের ঘর থেকে বেরিয়ে এসে রিভলভার তুলে নরেনকে গুলি করলেন। একটি গুলি ইউরোপিয়ান ওয়ার্ডারের হাতে গিয়ে লাগলো। ওয়ার্ডারের দল কানাইকে ছেড়ে সত্যেনকে ধরতে গেল। এই সুযোগে কানাইলাল নরেনের ডান পায়ে আরেকটি গুলিবিদ্ধ করলেন। রক্তাক্ত অবস্থায় নরেন ঊর্ধ্বশ্বাসে সিঁড়ি দিয়ে নামতে লাগলেন। কানাইলাল তখনও তাকে অনুসরণ করছেন। এই অবস্থায় কানাইলাল নরেনকে লক্ষ্য করে আরও 3টে গুলি ছুড়লেন। এবার নরেন মাটিতে লুটিয়ে পড়লেন। কানাইলাল তার বুকের উপর বসে রিভলভারের শেষ গুলিটি ছুঁড়ে বললেন, এই হলো তোমার বিশ্বাসঘাতকতার শেষ পুরস্কার। কানাইলালকে সেই অবস্থায় জেল সুপারিনটেন্ডেন্ট এবং ওয়ার্ডাররা গ্রেপ্তার করল। গ্রেপ্তারের পর জিলার সাহেব কানাইলালকে নির্মমভাবে মারতে থাকেন। কানাইলাল অচৈতন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এবার শুরু হলো কানাইলাল দত্তের বিচার। আদালতে নিজের পক্ষ সমর্থন করে কানাইলাল বলেছিলেন, আমার কিছু বলবার নেই। আমি ইংরেজের আদালতে কোনো বিচারের প্রত্যাশা করি না। নরেন গোসাইকে আমি গুলি করে হত্যা করেছি, সত্যেন কিছুই করেনি। আমার ফাঁসি কবে হবে তাই আমি জানতে চাইছি। বিচারে সত্যেন এবং কানাইলাল দত্তের ফাঁসি হলো। এই রায়ের বিরুদ্ধে কানাইলাল কোনো রকম আবেদন করেননি। এই সময় তার জীবনে একটা দুঃখজনক ঘটনা ঘটে যায়। এই অবস্থায় তিনি জানতে পারেন তিনি বিএ পরীক্ষায় পাশ করেছেন। বিপ্লবপন্থী বলে সরকারের আদেশে তাকে ডিগ্রি দেওয়া হয়নি। 1908 সালের 10 নভেম্বর আলিপুর সেন্ট্রাল জেলে কানাইলাল দত্তের ফাঁসি হয়। তখন তার বয়স ছিল মাত্র 20 বছর। শুনছিলেন দেশগাথা, আজ 8ম পর্ব। আজকের পর্বে শুনলেন শহীদ কানাইলাল দত্ত এবং শহীদ উল্লাসকর দত্তের কথা। পাঠে আমি বিজয়। সমগ্র পরিচালনা স্টাডি একাডেমি। প্রযোজনা সাহাস ক্রিয়েশন। আবহ তরঙ্গ দ্য আল্টিমেট মিউজিক এবং প্রচার অলঙ্করণ চারুলিপি। দেখা হচ্ছে আগামী সপ্তাহে ঠিক শুক্রবার দুপুর 1টায় শুধুমাত্র ঝরাপাতা ইউটিউব চ্যানেলে। আগামী সপ্তাহে দেশগাথার 9ম পর্ব নিয়ে আমি আসছি। থাকছেন আপনারা। দেখা হচ্ছে আগামী সপ্তাহে। শুনতে থাকুন ঝরাপাতা, কবিতার ও গল্পের কথা বিজয়ের সঙ্গে। বন্দে মাতরম, জয় হিন্দ।